কাঁদছে। দিন রাত জামাই বাবু শুধু অসহায়ের মতো কেঁদেই চলেছে। কাঁদবেই তো। কর্তা বাবু যে দিদিমণির সঙ্গে যুক্তি করে জামাই বাবুকে সারা জীবনের মতো তার বাবা মার কাছ থেকে কেড়ে নিয়েছে। দিদিমণিটা একেবারেই বোকা। সে জানে না যে এতগুলো মানুষকে কাঁদিয়ে কখনো নিজে সুখী হওয়া যায় না। এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? আগে আমার সঙ্গে না, মানে মাঝে মাঝে আমার মধ্যে দুটো আমি জেগে উঠি। একটা আমি সামনে এগোতে চাইলে আর একটা আমাকে পিছন থেকে টেনে ধরে। এই নিয়েই তো আমার মনের মধ্যে কথার লড়াই শুরু হয়। ইডিয়েট, তোকে না বলেছিলাম সাহেবকে খেয়াল রাখতে? সাহেব তো নিজেই একটা খেয়ালি মানুষ মেম সাহেব। তোকে যে বলেছিলাম সাহেবকে ড্রিঙ্কস দিতে, তা দিয়েছিলি? দিয়েছিলাম, কিন্তু কিন্তু না খেয়ে সাহেব সেটা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কি বলেছে জানো? কি বলেছে? বলেছে মেম সাহেবের যদি একটা আস্ত মাতালকেই পছন্দ, তাহলে আমাকে আর কষ্ট করে মাতাল না বানিয়ে সুড়িখানা থেকে একটা আস্ত মাতালের গলায় ঝুলে পড়লেই তো পারতো। গেট আউট, গেট আউট, গেট আউট ফ্রম হিয়ার। যা, দূর হয়ে যা আমার সামনে। যাচ্ছি ম্যাম সাহেব, যাচ্ছি ম্যাম সাহেব। তবে সাহেবের কথাটা একটু ভেবে দেখতে পারো। ইডিয়েট, কল্যাণ, তোমার চরিত্রে বড়ই অহংকার। এই অহংকারটাকে ভেঙে টুকরো টুকরো করে আমি মাটিতেই মিশিয়ে দেব। তার চেয়ে তুমি আমাকে টুকরো টুকরো করে তোমার ওই পোষা কুত্তার মুখে ফেলে দাও রিয়া। তবু তবু এমন করে আমার বাবা মার কাছ থেকে তুমি আমাকে কেড়ে নিও না। এ কি কল্যাণ, এখনো তুমি তোমার বাবা মায়ের কথা ভাবছো? হ্যাঁ, আমার মনটা যে এখনো তোমার মতো পাষাণ হয়ে যায়নি। তুমি বৃথাই আমার উপর রাগ করছো কল্যাণ। এসো আমার কাছে, এসো কাছে এসো। খবরদার, তুমি আমায় স্পর্শ করবে না। তোমার স্পর্শে আগুন আছে। আমার যৌবনে আগুন জ্বেলেই তোমার শীতল মনটাকে আমি কাছে টেনে নেব। তোমার দু চোখে আছে সর্বনাশের ভাষা। ভালোবাসার বাসা বেঁধে তোমার উড়ন্ত মনটাকে আমি কাছে টেনে নেব। বাবুই পাখির বাসার মতো তোমার ওই ভালোবাসার বাসাটা একদিন অনিশ্চয়তার ঝড়ে উড়ে যাবে। কল্যাণ, তার আগে আমি তোমাদের জন্য নতুন বাসা বানিয়ে দেব বাবাজি। আর তারপর তোমার উচ্চ শিক্ষার জন্য আমি আমেরিকায় পাঠাবো। তার চেয়ে আমাকে আপনি জাহান্নামে পাঠিয়ে দিন। কেন কেন আমার এভাবে সর্বনাশ করলেন? কি অন্যায় আমি করেছিলাম? কেন মিথ্যে ষড়যন্ত্র করে আমার বাবা মার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে নিলেন? কেন কেন কেন? ওরে কি আছিস? আমার বাবাজির জন্য একটু ড্রিঙ্কস নিয়ে আয় তো। ড্রিঙ্কস? হ্যাঁ বাবাজি, তুমি এই নেতা কিংসুক লাহারির জামাই। এই স্ট্যাটাস বজায় রাখতে একটু আধটু ড্রিঙ্কস করা বাধ্যতা। তাছাড়া ড্রিঙ্কস করলে শরীর মনের ক্লান্তিটা দূর হয়। সেই জন্যই তো আমি এসেছি জামাই বাবুর জন্য। সাহেবের জন্য ফুল বোতল ফরেন লিকার নিয়ে এসেছি। দে ধরনি, তোর সাহেবকে এক প্যাক নিকার ঢেলে দে। এই দিচ্ছি ম্যাম সাহেব। খবরদার, ওই বিষ তুমি আমার সামনে থেকে নিয়ে যাও বলছি। প্লিজ কল্যাণ, একটু খাও না, দেখবি সব কিছু ভাবতে ভালো লাগবে। খাও না কল্যাণ। রিয়া তো ঠিক কথাই বলেছে বাবাজি। ওটা খেলে তোমার ব্রেনটা আরো শার্প হয়ে যাবে, অনেক কিছু নতুন ভাবতে ইচ্ছে করবে। খাও খাও বাবাজি, খাও। খাও কল্যাণ, একটু খাও না প্লিজ প্লিজ কল্যাণ, একটু খাও। হ্যাঁ, আমাকে মদ খেতে হবে আমার ভবিষ্যৎটাকে খুন করে। যখন তোমরা অধঃপতনের অন্তরালে আমাকে হারিয়ে দিতে চাও, তখন আর কেন এই বিষ খেয়ে আমার মনটাকে খুন করে আমি আমার অধঃপতনের অন্তরালে হারিয়ে যাব।
চলে গেল। সাহেব, আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? কষ্ট দিয়েই তো কষ্ট ভোলা যায় রে ধরনী। তাই আমার ব্যর্থ জীবনের সমস্ত কষ্ট ভুলতে এই বিষ আমি। এই সুযোগে তুই কল্যাণের মগজটা ধোলাই করে দে। দুশ্চিন্তার বীজ পোকাগুলো ছেড়ে দিয়ে ওর মাথার মধ্যে যে পিতৃস্নেহের গোলাপটা আছে ওটাকে ছিঁড়ে কুচি কুচি করে দে মা। তারপর ওকে আরো নিবিড় করে নি, আরো কাছে টেনে নে মা। সাহেবকে কি আরেক প্যাক লিখা দেবো মেম সাহেব? না, তুই এখন যা, তোর সাহেবের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও পার্সোনাল মানে গোপন কথা। আমি তাহলে এখন গোয়িং মানে চলে গেলাম। কি এত ভাবছো কল্যাণ? ভাবছি আর কত নিচে তোমরা আমাকে নামাবে। নিচে নয় কল্যাণ, নিচে নয়। তোমাকে ড্যাডি তোমাকে অনেক উঁচুতে তুলে দেবে। তার আগেই তোমাকে স্ট্যাটাস মেনটেন করতে শিখতে হবে। হোটেল, পার্টি, নাইট ক্লাবে যেতে হবে। তার সঙ্গে ওই ইংলিশ মিউজিকের তালে পরনারীর কোমর জড়িয়ে ধরে যে টুইস্ট ডান্স করতে হবে। সেটা তো বললো না রিয়া। বড় নারী কেন কল্যাণ? তুমি তো আমার হাত ধরে এমনি করে নাচতে নাচতে গাইবে, বেসেছি ভালো শুধু তোমাকে, বসবো ভালো শুধু তোমাকে, বসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, বসবো ভালো শুধু তোমাকে, বসবো ভালো চিরদিন শুধু তোমাকে। তুমি আমাকে ভালোবাসতে পারলে না কল্যাণ? যতই দেখছি পারছি রিয়া, পারছি। এবার আমি তোমায় যত দেখছি তত যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এই তো তুমি অনেকখানি পাল্টে গেছো। এবার আমাদের যে অনেক কথা ভাবতে হবে কল্যাণ, আমাদের ভবিষ্যতের ভাবনা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ কল্যাণ, তুমি যখন এখানে থাকবে তখন তোমার ভাগের ভাগ সম্পত্তি তোমার বাবার বাড়িতে পড়ে থাকবে কেন? সম্পত্তি কোথায় রিয়া? আমার পড়ার খরচ জোগাতে তো সমস্ত সম্পত্তি বিক্রি হয়ে গেছে, সেই সঙ্গে আমাদের ভিটে বাড়িটাও পর্যন্ত বন্ধক পড়ে গেছে। তোমার বাবা তোমাকে ফাঁকি দিয়ে সমস্ত সম্পত্তি বিক্রি করে তোমার পঙ্গু ভাইয়ের নামে সমস্ত টাকা জমা করে দিয়েছে। তোমার রোজগারের সমস্ত টাকা হাতানোর জন্য এই ভিটে বাড়ি বন্ধকের মিথ্যে বাহানা দিয়েছেন তোমার বাবা। ও কথা বলো না রিয়া। যে দেবতুল্য বাবা তার সর্বস্ব বিকিয়ে দিয়ে আমার ভবিষ্যৎ গড়ে দিয়েছে, তার নামে তুমি এভাবে মিথ্যা অপবাদ দিও না রিয়া। মিথ্যে নয় কল্যাণ, মিথ্যে নয়।
নয়, ড্যাডি সব জেনে এসেছি। আচ্ছা, তোমার পড়ার জন্য সমস্ত সম্পত্তি বিক্রি করতে হয়েছে, তার কোনো প্রমাণ আছে? তোমার পড়ার খরচের কোনো হিসেব দিতে পারবেন তোমার বাবা? হিসেব তো দেখাতে পারবে নিশ্চয়ই, সেটা যতই খরচ হোক সে নিশ্চয়ই সম্পত্তি বিক্রির অর্থের থেকে বেশি নয়। বললাম তাহলে তাহলে মায়ের হাতের চুড়ি গাছা বিক্রি, ভিটে বাড়ি বন্ধক, সবই কি মিথ্যে? আমি কিছুই ভাবতে পারছি না। এক্সের শুরু হয়ে গেছে। কল্যাণে পরে আমি যে সন্ধ্যায় সাইকেল ঢুকিয়ে দিয়েছি, তাতে চিরদিনের মতো ওর বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ভেঙে তছনছ হয়ে যাবে। তোদের স্বামী স্ত্রীর সম্পর্কের সেতুটাও কিন্তু অটুট থাকবে না রে দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা একটু ভালো করে মজবুত কর দিদি। অশোক, তুই কি আমাকে জ্ঞান দিতে ছুটে এসেছিস? জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর চোখের সামনে তোকে আমি বাস্তব দুনিয়াটার সঙ্গে একটু পরিচয় ঘটাতে চাই। বাস্তব দুনিয়া? হ্যাঁ রে দিদি, হ্যাঁ, বাস্তব দুনিয়া। তুই যদি বাস্তব দুনিয়ার দিকে চোখ মেলে তাকাস, তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ প্রত্যেকেই ছোট্টবেলা থেকে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখে। ওই স্বপ্ন তো আজকের নয় রে দিদি, ওই স্বপ্ন তো আজকের নয়। ওই স্বপ্ন তো সেই ছোট্টবেলা থেকে, সেই ছোট্টবেলার ছোট্ট হৃদয়ে সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখ দিদি, তুই দেখতে পাবি সেই ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা ধুলোবালি দিয়ে কি সুন্দর একটা খেলা ঘর বাঁধে। সে শুধু খেলা ঘর নয় রে দিদি, সে শুধু খেলা ঘর নয়, সে যে সত্যিকারে এক নির্বাধার স্বপ্ন, সে যে যৌবনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে এক নতুন খেলা ঘর বাঁধার স্বপ্ন। কি বলতে চাস তুই? সেই নির্বাধার সবুজ স্বপ্নটাকে তুই দুপায়ে মারিয়ে দিস না দিদি, তুই দুপায়ে মারিয়ে দিস না। অশোক, তুই আমাদের এই ভদ্র সমাজে একটা মেয়েকেও দেখাতে পারিস দিদি, যে কিনা শ্বশুরের বাড়ি স্বর্গ ছেড়ে এই বাপের বাড়িতে থেকে স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে আমাদের সমাজটাকে ধ্বংস করতে চাইছে। তুই আমাদের একটা গৃহবধূকে দেখাতে পারিস দিদি, যে কিনা স্বেচ্ছাচারিতার সাথে গা ভাসিয়ে নিজের হাতে, তার স্বামীর হাতে মদের বোতল তুলে দিয়ে, নিজের স্বামীকে মাতাল করে দিয়ে তার স্ট্যাটাস মেইনটেইন করছে। তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস দিদি রে। তোর সেই ছোট্টবেলার কথা কি মনে আছে দিদি? অশোক, হ্যাঁ রে দিদি, হ্যাঁ, সে যে ধুলো বালি দিয়ে আমরা কত সুন্দর খেলা ঘর বানাতাম, আর সেই ঘরে গামছা মাথায় বউ সেজে সেই ধুলো বালি দিয়ে তুই কত কি রান্না করতিস রে দিদি। আর গৌতম দা মিছিমিছি পর সেজে এসে তোর রান্নার তারিফ করে বলতো, বাহ বেশ সুন্দর হয়েছে। তুই তখন লজ্জায় রাগা হয়ে যেতিস দিদি। হ্যাঁ, তারপর দাদা যখন দুষ্টুমি করে এসে তো সেই খেলা ঘর ভেঙে দিত, তখন তুই কি কান্না টাইনা কাঁদতিস, কাঁদতে কাঁদতে ওই ধুলোর উপর লুটিয়ে পড়তিস। ওই সব পুরনো ফালতু ঘটনাকে আমি মনে আনতে চাই না। ফালতু নয় রে দিদি, ফালতু নয়, এটাই তো চিরন্তন বাস্তব, এটাই তো সত্য। তুই গৌতম দাকে নাই বা মেনে নিলি, কিন্তু তুই যাকে পেয়েছিস সেটা একটা মূল্যবান রত্ন। সেই রত্নটাকে খুব ভালো করে যত্ন নে দিদি, তাতে দেখবি এই জগতে তোর থেকে আর বেশি কেউ সুখী নেই রে দিদি, একমাত্র তুই সুখী। কি বলতে চাস তুই একটু পরিষ্কার করে বলতো শুনি। সব কথার সার মর্ম শুধু এই কথাটাই তোকে বলতে চাই রে দিদি। বিবাহিতা মেয়েদের কাছে তার শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, তেমনি বাপের বাড়িটা একটা নরক। তাই
বাপের বাড়ি নরক ছেড়ে তুই তোর শ্বশুরের বিটে স্বর্গে ফিরে যা দিদি, তোর শ্বশুরের বিটে স্বর্গে ফিরে যা। সেখানে স্বামী, শ্বশুর, শাশুড়ি, ননদ সবাইকে নিয়ে তুই একটা সুখের সংসার গড় রে দিদি, একটা সুখের সংসার গড়। সুখের সংসার, তুই বোকা, তাই তুই বুঝতে শিখিস নি আমি ঘর কন্যা সেজে রান্নাঘরে খুঁতি নাড়বার জন্য জন্মাইনি। আমি জন্মেছি আমার লাইফটাকে ফুললে এনজয় করে। যা যা করা প্রয়োজন আমি তাই করব। প্রয়োজন হলে এই গৌতমের মতো কল্যাণকেও আমি আমার লাইফ থেকে। আরে না, তুমি এমন আর নিষ্ঠুর হয়ে না। তুমি আমার মতন কল্যাণবাবুর ভালোবাসার অমর্যাদা করে তার সুন্দর হৃদয়টাকে তুমি ক্ষত বিক্ষত করে দিও না রিয়া। তুই আবার আমার কাছে এসেছিস ইডিয়েট। হ্যাঁ হ্যাঁ, আমি ইডিয়েটই তো, নইলে তোমার মতন একটা নষ্টা মেয়ের প্রেমের খেলা আমি মাতবো কেন? পরস্ত্রী জেনেও তোমায় দেখলে সেই প্রথম ভালোবাসার স্মৃতিগুলো আমার মনের পরে উজ্জ্বল হয়ে ভাসবে কেন? তুই কি বলতে চাস? তুমি আমায় ভালোবাসা দিতে দিলে রিয়া। আবার তুই ভালোবাসার আশা নিয়ে আমার কাছে ছুটে এসেছিস। আমি যে ভালোবাসার কাঙ্গাল, তাই তো তোমার দ্বারে একটু ভালোবাসার ভিক্ষা চাইতে এসেছি। তুমি আমায় একটু ভালোবাসার ভিক্ষা দাও রিয়া। তোর হয়ে যাওয়ার সামনে থেকে তোমার মনে পড়ে সেদিনের সেই মধুময় স্মৃতির কথা, যেদিন তুমি সবুজ পার্কে বসে বলেছিলে, গৌতম এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, গৌতম পলাশের স্বপ্ন করে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। গৌতম কেমন করে ভুলে গেলে রিয়া সেদিনের সেই মধুময় স্মৃতির কথা? কেমন করে ভুলে গেলে তোমার সেই ভালোবাসার প্রতিশ্রুতি? তুই যাবি এখান থেকে? হ্যাঁ যাবো রিয়া, যাবো, আমি চলেই যাব। আর আমি কোনোদিন তোমার কাছে এসে দাঁড়াবো না। শুধু একটিবার তোমার কাছে অনুরোধ করছি, তুমি সেদিন মতন একটিবার বলো যে গৌতম আমি তোমাকে ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। বাসি বাসি রে ইডিয়েট, আমি তোকে ঠিক এইভাবেই ভালোবাসি। ওগো নিষ্ঠুরী বিধাতা, একটু ভালোবাসা যদি নাই বা পাবো, তাহলে কেন এই অন্তরে এত প্রেম দিয়েছিলে? কেন আমায় পঙ্গু কুৎসিত সাজিয়ে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো? কেন সেই অ্যাক্সিডেন্ট আমার মৃত্যু দিলে না? কেন কেন কেন? মরবি কি রে ইডিয়েট? তুই মরলে যে তোর সমস্ত সম্পত্তি আমাদের হাতছাড়া হয়ে যাবে, তাই তো আমরা তোকে দয়া করে বাঁচিয়ে রেখেছি। দেখি এ ও দলিল তুমি কোথায় পেলে? তোর সিন্ধুক ভেঙে বের করেছি। ও দলিল আমায় তুমি ফিরিয়ে দাও বলছি। না, তোর বাবা এই দলিলে উইল করে গেছে, আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয় তাহলে তোর সমস্ত সম্পত্তির একমাত্র অধিকারী হবে ওই রামকৃষ্ণ। কিন্তু আমরা থাকতে তোর সম্পত্তি ওই সব সাধু সন্ন্যাসীরা কি ভোগ করতে পারে? কত হলেও তুই হলি আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে, তাই রামকৃষ্ণ মিশন নয়, তোর সব সম্পত্তির মালিক হবে আমি। দেখ এই কাগজটাতে একটা সই করে দে তো। না না, আমি কখন আমার সম্পত্তি আমি তোমাদের লিখে দেবো না। দিদি দিদি স্বেচ্ছায় না দিলে আমি তোকে কুকুরের মতো মারতে মারতে সই করাবো। এই সই করে দে বলছি। না আমি সই করবো না বলছি, আমি সই করবো না। দিবি না? সই করবি না?
Relax, my son. ধীরে ধীরে কাম করিতে হইবে। I mean, slow, but steady. Be gradual, but not lazy. Okay? কে আপনি? আমি ডক্টর অ্যান্টনি আছে। লোকে আমাকে পাগলা ডাক্তার কি বলে। মিস্টার লাহিড়ির রিকোয়েস্টে আমি উহাকে ট্রিটমেন্ট করে দিয়েছি। কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি আমায় কি ট্রিটমেন্ট করবেন? অসুস্থকে সুস্থ নেই, সুস্থকে অসুস্থ করা আমার ডিউটি আছে। তার মানে আমি তোমাকে ধীরে ধীরে স্লো পয়জন ইনজেক্ট করিবে। পয়জনের রিঅ্যাকশনে তুমি বিলকুল পঙ্গু হইয়া যাই। তোমার ব্রেন ড্যামেজ হয়ে তুমি বিলকুল মাড হইয়া যাই। না না না, তখন আমি লোক তোমাকে যাহা বলিবে তুমি ওহি করিবে, আর কাগজ पर भी সিগনেচার করিয়ে দিবে। ভেরি গুড আইডিয়া। না না, আমি আবার পায়ে ধরে অনুরোধ করছি ডাক্তার বাবু, আমি আবার নেভার। আমি তোমাকে টোয়া দিখাবে কে? তাতে আমার क्या फायदा मिले? बट मिस्टर लाहिड़ी को उठा सुनिले हमको 1 लाख रुपया बख्शीश मिलेगी, तो আমি তোমাকে টোয়া দিখাবে কেন? আমায় আপনারা পঙ্গু করে দেবেন না, আমি বাঁচতে পারি। অসহ্য যন্ত্রণায় সারা শরীরটা আমার দাউ দাউ করে জ্বলছে। হাত পাগুলো কেন অবশ হয়ে আসছে, আমি তো আর সইতে পারছি না। যাও উহাকে ডাক্তার লইয়া যাও। ও ইয়েস, কেউ উহার সহিত কোন কথা বলিবে না। ঠিক আছে ডক্টর। ধরণী, এই ধরণী, আমায় ডাকছো দাদা বাবু? ঠিকই, গৌতম দাদা বাবু এভাবে মাটিতে পড়ে আছে কেন? কি হয়েছে গৌতম দাদা বাবু? তোর জানার কোনো প্রয়োজন নেই। ওকে ওর ঘরে শুইয়ে দরজা জানলা বন্ধ করে দিবি। এই ডাক্তার বাবুর অনুমতি ছাড়া কেউ ওর ঘরে প্রবেশ করবি না। যা, নিয়ে যাও দাদা বাবু। ঠিক আছে। এ কোন আছে? কাজের লোক আছে। 2-1 দিনের মধ্যে আপনি সব কিছু চিনে যাবেন আর জেনেও যাবেন। कुछ भी আমি এখন জানিয়ে দিয়েছি মিস্টার লাহিড়ী। কি জেনেছেন? গৌতমের বাবা নিকুঞ্জ গাঙ্গুলি আর তোমার বাবা মিস্টার লাহিড়ী পার্টনারশিপে বিজনেস করিতেছে। বাট গাঙ্গুলির तमाम प्रॉपर्टी पावर लोभे मिस्टर लाहिड़ी ও গাঙ্গুলি को गुन्ना लगाइया खत्म करिया दिल। ডক্টর, ও গৌতম को भी खत्म करिते मिस्टर लाहिड़ी গৌতমের গাড়িতে টাইম বম বাস করিয়ে দিল। বাট যখন দেখলো যে গাঙ্গুলি গৌতমের নামে উইল করিয়া লিখিয়া গিয়াছে কি গৌতম অ্যাক্সিডেন্টে মরিয়া গেলে অল প্রপার্টি মিশনের হাতে চলিয়া যাইবে, তখন মিস্টার লাহিড়ী ভালো ডক্টর দেখায়া গৌতমের প্রাণ বাঁচাইল। কেউ কি গৌতম মরিয়া গেলে বিলকুল প্ল্যান বানচাল হইয়া যাইবে। ডোন্ট ওয়ারি জুনিয়র লাহিড়ী, আমি উহাকে বিলকুল পঙ্গু और उन्माद करिया ऑल प्रॉपर्टी তোমাদের নামে লিখাইয়ে দিবে। আর তাহার পর ওভারডোজ পয়জন ইনজেক্ট করিয়া আমি উহাকে বিলকুল ফিনিশ করিয়া দেবে।
বাবা কত বকুল ফুল পড়েছে, আমি দুটো ফুল কুড়িয়ে নি, আমি আমার স্বপ্নের রাজকুমারের জন্য মালা গাঁথবো। ওই মালা আমি তার গলায় পরিয়ে দিয়ে আনন্দে গাইবো, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে সময় রেখো তোমার হাতে, আজ মন চেয়েছে। স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, কিছু গল্প না জানে কানে বলা, কিছু স্বপ্নে দেখা কিছু গল্পে শোনা, কিছু গল্প না জানে কানে বলা, তার অনুরাগে আমার তুলির জোয়ার, নাও ভুলিয়ে নয়ন পাতে, আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কাছে সেই অঙ্গীকারে রাখি পরিয়ে সময় রেখো তোমার হাতে, আজ তোকে আর লুকোচুরি খেলা খেলতে হবে না কাঞ্চা, এবার তো ছেড়ে দে। তুই আমায় চিনলি কেমন করে? তোর গায়ের গন্ধে যে আমার খুব চেনা, গায়ের গন্ধ তোর গায়ে বুঝি লেপটে আছে? শুধু লেপটে নয় রে, তোর গায়ের গন্ধে আমাকে যে একেবারে মাতাল করে দিয়েছে। তাই নাকি? আমার গায়ের গন্ধ বুঝি তোর মনে নেশা লেগে গেছে? নেশা নয় রে কাঞ্চা, নেশা নয়, তোর গায়ের গন্ধ আমার ভালোবাসার গায়ে লেপটে গেছে। এই এই বাতাসে তোর চড়ে কি রে? বকুল ফুল, বকুল দিয়ে কি করবি? আমি আমার রাজপুত্রের জন্য মালা গাঁথবো। রাজপুত তোর? হ্যাঁ জানিস আমার রাজপুত্রটা খুব সুন্দর দেখতে, সে স্বপ্নে আমার কাছে আসে, আমার সঙ্গে না ভালোবাসার কথা কয়। বাতাসি অগ্নি বাবু রাগ হলো, জানিস আমার রাজপুত্রটা কে? জানতে আমি চাই না, তোর রাজপুত্রের গল্পও আমি শুনতে চাই না। তোর রাজকন্যাকে একা রেখে তুই কোথায় চললি রে? বাতাসি, এই তুই তো আমার রাজপুত্র রে। হ্যাঁ বাতাসি, কাছে আয় বাতাসি। তুই আমার কবে ঘরে নিয়ে যাবি রে কাঞ্চা? আকাশে সোনার পারা চাঁদ উঠবে, ফুলে ফুলে সারা গাছগুলো ভরে যাবে, আর গাছে গাছে ছোট্ট পাখির দল বাসা বাঁধবে। সেই দিনই আমি তোকে ঘরে নিয়ে যাবো রে বাতাসি, তোকে আমি বরণ করে ঘরে নিয়ে যাবো রে বাতাসি। কাঞ্চা বাতাসি, তোমার মনের মতো করে আমায় তুমি সাজিয়ে দাও, তোমার মনের মতো তোমার খুশি চুড়ের শাড়ি, তোমার খুশি চুড়ের শাড়ি আমায় তুমি পরিয়ে দাও, তোমার মনের মতো আমায় তোমার মনের মতো হ্যাঁ সেই শুভ দিনটার জন্যই তো আমি অপেক্ষা করে আছি, আর আমি তোর জন্য যত্ন করে মালা গেঁথে রাখবো, আর সেদিন তোর গলায় আমি মালা পরিয়ে বলবো, আরে কি হচ্ছে রে মুখ পুরে, তোর কি হচ্ছে? আমায় ওই কাল সাপে কামড়েছে। হ্যাঁ? ওহো, ও না, এই রাস্তা দিয়ে এসছিলাম, হঠাৎ এই ঝোপের ভেতর থেকে একটা কাল সাপে এ আমার পায়ে, ও হো 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 হো, ও হো হো, ও হো হো।
তোদেরকে যে কাল সাপে কামড়েছিল সেই কাল সাপ আমায় কামড়েছে রে, না মানলে আমার হয়। কাঁদিস না ভোদা, কাঁদিস না। তুই কাঁদলে আমার এই বাতাসি যে কাঁদবে রে। বরং তুই একটা বাতাসির জন্য কোলার ভেলা বানিয়ে দিস। সেই কোলার ভেলায় বাতাসি এই নদীতে ভাসিয়ে কত দেশ দেশান্তর পেরিয়ে আমায় বাঁচিয়ে নিয়ে আসবে। বাতাসি সে যুগের বেহুলা নাচে গানে সন্তুষ্ট করে, নাচে গানে সন্তুষ্ট করে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল। এ যুগের বেহুলা হয়ে তুই আমার প্রাণ ফিরিয়ে আনতে পারবি না বাতাসি। বলবে গুলু, নিশ্চয়ই বলবে। তাহলে আমি চললাম ভোঁদা, দুঃখ করিস না, আবার আমি ফিরে আসবো। সে যুগের বেহুলা লক্ষিন্দর এ যুগের মানুষের হয়ে আমরা বেঁচে থাকবো, অমর হয়ে বেঁচে থাকবো। বিদায় বাতাসি, বিদায় ভোঁদা, আমি ও হো আমি চললাম। তুমি চলে গেলে, তুমি চলে গেলে আমার কতদিনের পর কোন জন্মে তোমার দেখা পাবো গুলু, তুমি দেখা পাবো, তুমি বিলে তো গুলু, তুমি বিলে তো। থামাতি থামাতি তুই গুলুর কাছে বল, আমি তোর জন্য লোকলাল বেলা তৈরি করে নিয়ে আসছি। মেলা না দরকার নেই, ও মুখ করে গলায় কলসি বাঁধে না, ওই নদীতে ভাসিয়ে দে। তুই আমায় ফেলে চলে যাচ্ছিস বাতাসি। আমার জন্য ফেলা তুই ভাসাবি না। ও তাহলে তুই সত্যিকারে মরিস রে মুখ পোড়া। সত্যিকারের মরলে রে তুই যে সত্যিকারের ভেলা ভাসাবি না রে, আমার মরাটাই যে বৃথা হয়ে যাবে রে বাতাসি। আরে আগে তুই মন না রে মুখ পোড়া, তারপর তোর জন্য তো আমি ভেলা বানিয়ে রেখেছি, সেই ভেলাই করে না তোকে আমি একেবারে স্বর্গে পাঠিয়ে দেবো। বাতাসি সপ্তাহ হয়ে গেল, আজও বর্দা বাড়িতে এলো না। আসবে কি করে? সে যে এখন বড় লোকের জামাই হয়েছে, এই গরিব বাবা মার কথা কি তার মনে থাকবে? মনে নেই মানে? জয় রাধে, জয় রাধে। তুমি আমাকে যতই পর ভাবো না কেন, তুমি ছাড়া এই পৃথিবীতে আমার কেউ নেই চন্দ্রানী। কি আপনি আবার এখানে এসেছেন? নিশ্চয়ই আসবো, যতদিন না আমার টাকার সুদ তস্য সুদ গড়াই গন্ডায় মিটিয়ে না দিচ্ছ, আমি রোজ দুবেলাই আসবো। যার কাছে টাকা পাবেন তার কাছে যান, এখানে এসেছেন কেন? তার কাছে তো শুধু সুদ নেব, আর তোমার কাছে নিব ইয়ে মানে সুধা। মদন জেঠু, আপনার লজ্জা ঘেন্না বলতে কিছুই নেই। থাকবে কি করে? আমি হলাম পুরুষ, পুরুষের আবার লজ্জা আছে নাকি? লজ্জা তো নারীদের চরিত্রের ভূষণ। তাই তো আমি বলি তোমায় হিত মাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় হিত মাজারে রাখবো, ছেড়ে দেব না। তোমায় ছেড়ে দিলে আর তো পাবো না। যতদিন না আমি আমার সুদ পাচ্ছি ততদিন আমি এখানেই থাকবো। জয় রাধে, জয় রাধে।
খবরদার আমার দিকে এগিয়ে আসতে বলছি, তাহলে কিন্তু আমি লোক ডাকবো। ডাকো ডাকো ডাকো, যত খুশি তুমি ডাকো। তারপর যখন তোমার যৌবন ভান্ডার থেকে সুধা ছিনিয়ে নেব, তখন তুমি এমনি থেকেই মুখটা তোমার বন্ধ হয়ে যাবে। কি বললেন? কারণ মেয়েরা ইজ্জত নষ্ট হওয়ার আগে চেঁচায়। ইজ্জত নষ্ট হয়ে গেলে তখন আর তার মুখ খোলে না। জয় রাধে, জয় রাধে। মদন জেঠু, বেরিয়ে যান বলছি। যাচ্ছি যাচ্ছি। আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে। আমার কোনো দোষ নেই ভাইয়া, তোমার মেয়েই তো আমাকে ঘরের মধ্যে ডেকে জড়িয়ে ধরে বললো বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আমার মেয়ের নামে মিথ্যে কথা বললে তোমার জীবটা আমি। যত দোষ তাহলেই নন্দ ঘোষ। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কখনো এ বাড়িতে ঢুকবে না। আর তোমার পা দুটো আমি ভেঙে দেব। যাও, বেরিয়ে যাও এখান থেকে। কার বাড়ি থেকে তুই কাকে তাড়াচ্ছিস রে ভগবান? কার বাড়ি মানে? 6 মাস আগে তোকে আমি 10,000 টাকা দিয়ে এই বাড়িটা বন্ধক রেখেছি। সেই টাকা এখন সুদে আসলে দাঁড়িয়েছে 50,000। 50,000? হ্যাঁ, এই দেখ তোর সই করা দলিলে লেখাই আছে। হ্যাঁ, এই দেখ তোর সই করা দলিলে কাগজে লেখাই আছে 6 মাসের মধ্যে সুদ সমেত সমস্ত টাকা মিটিয়ে না দিলে এই ভিটে বাড়িটা হয়ে যাবে আমার। জয় রাধে, জয় রাধে। সাদা কাগজে সই করিয়ে নিয়ে, সাদা হোক আর কালোই হোক, গতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। দয়া করে আরো তোকে আমি 2 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে আমার 50,000 টাকা গুনে রাখিস, তা না হলে লাঠি মেরে বের করে দেব। মদন জেঠু, জয় রাধে, জয় মদন জেঠু। সুখে থাকতে ভূতে কি লয়, বিপদে পড়লে চেপে চেপে কাঁদে। বাবা, সর্বনাশ হয়ে গেল রে চন্দ্রা। ভজহরি বাড়ুজ্যের প্রবঞ্চনার জালে পা দিয়ে আমি একেবারে সর্বশান্ত হয়ে গেলাম। বাবা, এবার টাকা আমাদের দিতে হবে বাবা। মাত্র 10,000 টাকার জন্য আমার লাখ টাকার সম্পত্তি হয়তো হাতছাড়া হয়ে যাবে। ভজহরিরা বাড়ুজ্যে লাথি মেরে আমাদেরকে বেরিয়ে দেবে। পথের মাঝে নিরান্ন নিরাশ্রয় হয়ে আমরা। ও ঈশ্বর, তুমি কি করলে? কেঁদো না, তুমি এভাবে কেঁদো না গো, কেঁদো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কেমন করে স্থির থাকবো? কারণ তুমি ভেঙে পড়ছো কেন গো? আমার কল্যাণ শুনলে সব ব্যবস্থা করে দেবে। কিন্তু তোমার কল্যাণকে যদি ওরা আসতে না দেয়, বাবার বিপদের কথা শুনলে কেউ তাকে আটকে রাখতে পারবে না রে মা। বাবাকে যে সে দেবতার মতো ভাবে, সেই দেবতার দুর্দিনে সে এসে পাশে দাঁড়াবে না, তা কি হতে পারে? বড় বউ, তুমি বলছো কল্যাণ আসছে? হ্যাঁ গো, হ্যাঁ নিশ্চয়ই আসবে। তুমি দেখে নিও, তোমার বিপদের কথা শুনলে না সে নিশ্চয়ই ছুটে আসবে। কল্যাণ আসছে? একটা লাল রঙের নতুন গাড়ি এসে পদ্ম দিদির পাড়ে এসে দাঁড়ালো, আর সেই গাড়ি থেকে নেমে দাদা এদিকেই আসছে। তাই তো আমি তোমাদের জানাতে এলাম। দাদা আসছে। মমতা, তুমি ঠিকই বলেছিলে। আমি বলেছিলাম না, আমার আর কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে জমে থাকা এই নিরাশার মেঘ একটু একটু সরে যাবে। আর আমার এই আকাশের মাঝে আমার স্বপ্নের ধ্রুব তারাটা, আর আমি দিশেহারা হব না মমতা।
দারিদ্রতার অন্ধকারের মাঝে আর আমি দিশে হারা হব না। জানো বাবা, হ্যাঁ দাদা বোধহয় আমার জন্য 3 চাকার সাইকেল নিয়েই আসছে। দাদু তোকে কত ভালোবাসে। এবার আমি সেই সাইকেলে চড়ে সারাটা দিন সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। আচ্ছা আচ্ছা মা, তুমি আজ পায়েস বানাবে তো? নিশ্চয়ই বানাবো বাবা, নিশ্চয়ই বানাবো। আজ তোরা 2 ভাই একসঙ্গে বসে পায়েস খাবি কেমন? তুই শীঘ্র ভালো করে কল্যাণের ঘরটা গুছিয়ে রাখিস। ঠিক আছে বড় বউ, বাবা। তুমি রান্না বসিয়ে দাও, আমি বাজার করতে চললাম। মা চন্দ্রা, শোন চন্দ্রা, কল্যাণের জন্য যে আমরা দিন রাত চিন্তা করতাম, এই কল্যাণের জন্য যে আমরা ঠিক মতো খেতে পারিনি, পারতে পাইনি, সে বললে হতভাগাটা ভীষণ দুঃখ পাবে। আমার দুঃখটা যে তুমি ইচ্ছা করেই বাড়িয়ে দিয়েছো ভগবান ভট্টাচার্য। দাদা তুই ফিরে এসেছিস কল্যাণ। আমি তো ভেবেছিলাম ওরা আর তোকে ফিরতে দেবে না। কল্যাণ বাবা আমার কল্যাণ। দাদা, দাদা তুমি এতদিন বাড়ি আসোনি কেন? দাদা তুমি আমার জন্য 3 চাকার সাইকেল এনেছো তো? বলো না দাদা, বলো তুমি আমার জন্য সাইকেল ওই লোকটা কে মা? না রে না, ও লোক নয় বাবা, ও লোক নয়, ও যে তোর দাদা। ও দাদা হলে এমন ভাবে আমাকে ঠেলে ফেলে দিতে পারতো না। ও যে আমাকে কাছে টেনে নিয়ে আদর করে বলতো, ওরে তোর আর আমার শরীরে বইছে একই জন্মদাতার রক্ত, আর সেই রক্তের বন্ধন কখনো ছিন্ন হবে না, কখনো ছিন্ন হবে না। না, দাদার মতন দেখতে ওই লোকটা আমার দাদা নয়। ওর আর আমার সম্পর্ক সম্পূর্ণ মিথ্যা মা, সম্পূর্ণ। কল্যাণ, ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে তোর দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে, তাই না রে? দাঁড়া বাবা দাঁড়া, আমি বাড়ি থেকে নতুন কাপড় এনে তোর ওই ময়লা পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে যে ময়লা তোমরা জমিয়ে দিয়েছো সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? মনের ময়লা? হ্যাঁ কি বলছিস তুই? হ্যাঁ হ্যাঁ, আমায় ডাক্তারি পড়াতে তুমি নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করতে বাধ্য হয়েছো, ভিটা বাড়িটাও পর্যন্ত নাকি বন্ধক দিয়েছো। তো আমার পড়ার জন্যই কত টাকা খরচ হয়েছে তোমার? তুই কি তার হিসেব চাইতে এসেছিস কল্যাণ? হ্যাঁ হিসেব। 5 টাকা খরচ করে তোমরা 500 টাকার ফর্দ দেখাবে, আর ভালো মানুষ সেজে লোক সমাজে বলে বেড়াবে ছেলের জন্য আমি এই করেছি ওই করেছি, ছেলের জন্য আমি ভিখারি হয়েছি। তুমি এত টাকার সম্পত্তি বিক্রি করেছো তো, আর আমার পড়ার জন্যই বা কত টাকা খরচ হয়েছে তোমার? দেখি তোমার হিসাব। বড় লোকের জামাই হয়ে এই কদিনে তুই এত পাল্টে গেছিস দাদা, যে রক্তের সম্পর্ক চেয়ে টাকাটাই আজ তোর কাছে বড় হলো। ছোট মুখে বড় বড় কথা বললে লাথি মেরে তোর মুখটা আমি ভেঙে দেবো। হিসেব নিবি কল্যাণ, হিসেব নিবি। হিসেব তো আমি নিজের হতভাগা, তোকে সমাজে প্রতিষ্ঠিত করতে আজ আমি কতখানি নিঃস্ব হয়েছি, তোকে সুখী করতে আজ আমার জীবনে আমি কতখানি ভালো করে চেয়ে দেয়। হিসেব আমি দেব রে কল্যাণ, হিসেব আমি দেব। তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিস, তার 5টা বছর আমি ওইসব লেখাবি থামাও।
হিসেব হিসেব আমি দেব রে কল্যাণ। তুই কিন্তু তুই কি জানিস যে 5টা বছর তুই বিলেতে কাটিয়েছিস, সেই 5টা বছরের 5টা রাতও পর্যন্ত আমি ঠিক মতো ঘুমোতে পারি, একটা দিনও আমি পেট ভরে খেতে পারিনি। ডাক্তার দেখালে বেশি টাকা খরচ হয়ে যাবে, আমার ছেলের পড়ার খরচ আমি পাঠাতে পারবো না, সেই ভয়ে অসুস্থ হয়েও 1 গ্লাস জল খেয়ে আমি বিছানায় কাটিয়েছি। সে কথা কি তুই জানিস? বাবার কর্তব্যের কি চমৎকার মূল্য তুই দিয়ে দিলি, অথচ তোর বাবা তোর জন্য কি না করেছে, তোর উপর ভরসা করে যে মানুষটা নিজেকে শেষ করে দিল। থাক বড় বউ থাক, অন্ধকে চাঁদ দেখিয়ে কোনো লাভ নেই। বাবা কল্যাণ, বাবা হয়ে আমি তোর কাছে কোনোদিন কোনো কিছু চাইব না, শুধু একটা অনুরোধ। কিসের অনুরোধ? 6 মাস আগে আমি ভজহরিদার কাছ থেকে 10,000 টাকার বিনিময়ে বাস্তু ভিটেটা বন্ধক রেখেছিলাম, সেই টাকা সুদে আসলে এখন 50,000 টাকা হয়ে গেছে। কিছুদিনে 2 দিনের মধ্যে ওই টাকা ফেরত দিতে না পারলে ভজহরি বাড়ুজ্জে তার নামে লিখে নেবে। তাই বলছিলাম বাবা, ওই 50,000 টাকা দিয়ে তুই আমাদের ভিটে বাড়িটা ছাড়িয়ে দে বাবা। বাহ, চমৎকার বাবা, চমৎকার। আমার কাছ থেকে টাকা বাগানোর কি চমৎকার কৌশল অবলম্বন করেছো তুমি। এই যে আপনারা সবাই শুনলেন তো, 10,000 টাকা 6 মাসের সুদে আসলে নাকি 50,000 টাকা হয়েছে। দাদা, এখন আপনারাই বলুন না আমার কি করা উচিত? বাবা নামক এই চশমখোর ছোট লোকটা মুখটা আমি জুতো মেরে ভেঙে দেব কিনা? ছোট লোক, সামান্য কিছু খরচ করেছো বলে ছেলের পেছনে তার সুখ স্বপ্ন ভবিষ্যৎ সবকিছু কেড়ে নেবে, তা আমি কখনোই হতে দেব না। তাই আজ থেকে আমি তোমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে চিরদিনের মতো চললাম। বাঁচতে দেবে না, আর ওরা আমি বাঁচতে দেবে না। আমার সম্পত্তি ওদের নামে লিখে দিইনি বলে ওরা দিনরাত আমায় চাবুক মারে। আজ 2 দিন হয়ে গেল, একটা পোড়া রুটিও আমাকে খেতে দেয়নি। বাবা, তুমি আজ কোথায়? তুমি একটিবার দেখে যাও, তোমার আদরের খোকা কোটি কোটি টাকার মালিক হয়েও ক্ষুধার জ্বালায় কি রকম হাহাকার করে কাঁদছে। আর তোমার খিদের জ্বালায় কাঁদতে হবে না গৌতম দা। এই দেখো, আমি তোমার জন্য লুকিয়ে লুকিয়ে খাবার এনেছি। খাবার এনেছো? দাও দাও, অসহ্য খিদে আমার বুক ভেতরে দাউ দাউ করে জ্বলছে। দেখি আমার ভাত ভালো খাবার জুটবে না? ভালো খাবার আছে গৌতম দা, ভালো খাবার আছে। কেউ যদি দেখতে না পায় সেই জন্য আমি পোড়া রুটির মধ্যে তোমার জন্য ডিমের টোস্ট নিয়ে এসেছি। আমি না হয় ওদের হাতে বন্দি, কিন্তু তোমার আবার বিপদ কিসের ভাই? গৌতম দা, এই সংসারে তোমার মতো আমার অনেক বিপদ। আমার দাদা, দিদি, বাবা সবাই যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত। তাদের স্বার্থে ব্যাঘাত ঘটলে তারা আমাকেও মেরে ফেলতে চায়। গৌতম দা, তোমাকে দেখে আমার কি মনে হয় জানো ভাই? কি মনে হয় গৌতম দা? তুমি যেন আগের জন্মে আমার কোনো আপন ভাই ছিল। সহদর না হলে বুঝি আপন ভাই হওয়া যায় না? তাই বুঝি আমার দেওয়া খাবারগুলো খেতে তোমার সংকোচ হচ্ছে গৌতম দা?
সংকট কিসের ভাই? আমার তো আনন্দ হচ্ছে। তুমি নিজে জীবন বিপন্ন করে আমার জন্য খাবার এনেছো, সেই আনন্দে আমার পেট ভরে গেছে। সেই আনন্দে আমার পেট ভরে গেছে। তাহলে তাহলে আমার এই খাবারগুলো ফেলে রেখে তুমি এমন করে কাঁদছো কেন গৌতম দা? এসো এসো গৌতম দা, তুমি যখন আমাকে তোমার আপন ভাই বলে ডেকেছো, তখন আমি তোমাকে আমার নিজের হাতে এই খাবারগুলো খাইয়ে দিই, এই খাবারগুলো খাইয়ে দিই। এসো গৌতম দা, খাও খাও বলছি। অশোক, এত সাহস তো তুই কিরা আমার নিষেধ সত্ত্বেও ওর ঘরে খাবার পৌঁছে দিস? ন্যায়ের পথে চলার সাহসটা আমার চিরকালই একটু বেশি দাদা। বড় আমি অবাক হয়ে যাচ্ছি, এত মহা পাপ করার সাহস তুমি কি করে পাচ্ছ? তোর প্রশ্নের জবাব আমি দেব না, দেবে আমার হাতের এই এইবার কি হবে দাদা? ছোট ভাই হয়ে এই চাবুকটা যদি আমি তোমার পিঠেই বসিয়ে দিই, তাতে তোমার সম্মানটা থাকবে তো? ভয় নেই দাদা, ভয় নেই, তা আমি করব না। কারণ কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়ানো কি রে মানুষের শোভা পায়? ছি, ছি দাদা, ছি। রাস্কেলটার বড্ড বার বেড়েছে, এবার ওকে থামিয়ে দিতে হবে। কি বলছো কি তুমি? নিজের ভাইকে? সারাপ, এখনো বল, দলিলে সই করবি কি না? আমি মরবো, কিন্তু আমি এই দলিলে সই করবো না। তাহলে তিল তিল করে মরার জন্য প্রস্তুত হ। ডক্টর, ইনজেকশন। না, ও এই বিষাক্ত ইনজেকশন আমি দিও না, তাহলে যে আমি একেবারে উন্মাদ হয়ে যাব। তোমাকে উন্মাদ করিবার জন্যই তো আমি ট্রিটমেন্ট শুরু করিয়েছি। মই ডাক্তার বাবু, এখনো আপনি কিন্তু তেমন কাজ দেখাতে পারলেন না ডক্টর। আরে হবে হবে হবে, ধীরে ধীরে কাম হবে। এই ইনজেকশন পুশ করিলে ও টোটালি উন্মাদ হইয়া যাইবে। না না, ওই বিষাক্ত ইনজেকশন আমি দিও না, আমায় সুস্থভাবে বাঁচতে দিন ডাক্তার বাবু। নেভার, আমি তোমাকে বাঁচিতে দিবে না, সুস্থ হইতে দিবে না। আমি তোমাকে ম্যাড করিয়া দিবে, বিলকুল ম্যাড। ও বোধহয় জ্ঞান হারিয়ে ফেলেছে, ওকে ওর ঘরে পৌঁছে দেবো ডক্টর? নো মাই সন, এখন আমি উহাকে এক্সট্রা ট্রিটমেন্ট করে দিই। ঠিক আছে ডক্টর, আপনার কাজ সম্পন্ন করার জন্য আপনাকে 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। যত শীঘ্রই আপনি আপনার কাজ দেখাতে পারবেন, তত শীঘ্রই আপনি পেয়ে যাবেন আপনার পারিশ্রমিক বাকি 50,000 টাকা। দেখাবো দেখাবো ওষুধ দেখাবো, আর আমি এমন কাজ দেখাবো যা দেখে তোমরা সবাই একেবারে তাজ্জব হয়ে যাবে। তাই না রে? হাই ভগবান, ওরা ওরা চাবুক মেরে মেরে তোর সারা শরীরটাকে একেবারে ক্ষত বিক্ষত করে দিয়েছে। কিন্তু ভয় কি বাবা, ভয় কি? আমি তো এসে গেছি রে, আমি থাকতে আর তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আয় বাবা আয়, অন্তত তুই কিছুক্ষণের জন্য শান্তিতে ঘুমো। ওরে ওরে গৌতম,
আমি যে তোর আমি তো কেউ নই, কেউ নই। আমি অ্যান্টনি, পাগলা ডাক্তার অ্যান্টনি। আমি কোথায়? আমি গৌতম, না না না, আমায় আপনি ইঞ্জেকশন দেবেন না। দোহাই আপনার, আপনি আমায় সুস্থভাবে বাঁচিয়ে দিন। আমি যদি আপনার নিজের ছেলে হতাম তাহলে কি পারতেন? বলুন না, পারতেন আমার এইভাবে সর্বনাশ করতে? পারতেন? ডাক্তার বাবু, জানো জানো গৌতম, তোমার মতো আমারও একটা ছেলে ছিল। বহুত বছর আগে আমার ওয়াইফ মরিয়া গিয়েছে, তাই তো আমার একমাত্র খোকা ছাড়া সারা দুনিয়ায় আমার আর কেউ ছিল না, কেউ ছিল না। আপনার খোকা বুঝি মারা গেছে? না না না, আমার খোকা বেঁচে আছে। ওই ওই তো আমার খোকা আমার দিকে তাকিয়ে করুণ দৃষ্টিতে যেন তাকিয়ে বলছে। কি হলো ডাক্তার বাবু, আপনি অমন করছেন কেন? আপনার কণ্ঠস্বর পাল্টে গেলে কেন? সত্যি করে বলুন, আপনি কে? বলুন, সত্যি করে বলুন, আপনি কে? Stop you! Stop you! I say stop you! ডাক্তার বাবু, আমি অ্যান্টনি আছি, পাগলা ডাক্তার অ্যান্টনি। তোমাকে ট্রিটমেন্ট করা আমার ডিউটি আছে। আপনি কি তাহলে আমায় বাঁচতে দেবেন না ডাক্তার বাবু? ডোন্ট বি নার্ভাস মাই সান। সবাই জানে আমি তোমাকে উন্মাদ করিতে আসিয়েছি, বাট ইটস নট দ্য ক্যারেক্ট। তাহলে বিষাক্ত ইঞ্জেকশন? ও বিষাক্ত ইঞ্জেকশন নয় গৌতম, বিষাক্ত ইঞ্জেকশন নয়, ও ভিটামিন ইঞ্জেকশন আছে। তুমি নার্ভাস হইয়া, সেন্সলেস হইয়া, ডাক্তার বাবু, আমি তোমাকে বাঁচাইবে গৌতম, আমি তোমাকে বাঁচাইবে। আর শয়তান কিং শুক্রাঙ্গুলির হাত হইতে আমি তোমাকে উদ্ধার করিবে। বাট মাই সন, তোমাকে আমার সহিত বহুত অ্যাক্টিং করিতে হইবে। অ্যাক্টিং? ইয়েস, অ্যাক্টিং। আজ হইতে তুমি উন্মাদের অ্যাক্টিং করিবে। সবাই জানিবে কি তুমি উন্মাদ হইতে যাইতেছ। সবার সামনে তুমি আবল টাবল কথা বলিবে, সবাই জানিবে তুমি উন্মাদ হইয়া গিয়াছ। ডাক্তার বাবু, আর আমি যখন ইনজেকশন পুশ করিবে তখন তুমি চিৎকার করিতে করিতে সেন্সলেস হইয়া পড়িয়া থাকিবে। ডাক্তার বাবু, আপনি মানুষ নন ডাক্তার বাবু, আপনি দেবতা। তাই আপনার চরণে আমার কোটি কোটি প্রণাম। মাই সন, আবার পর ফুল বুঝে বড়দা চিরদিনের জন্য এই বাড়ি ছেড়ে চলে গেছে। সেই দুঃখে বাবাও কাঁদছে, মাও যেন কেমন হয়ে গেছে। আমি কাকে সান্ত্বনা দেব? আমি নিজে তো একটা কান্নার পাহাড় বুকে নিয়ে জন্মেছি। কল্যাণের জন্য তুই কেন কাঁদছিস রে হতভাগী? মা, তার জন্য কাঁদতে আমার বয়ে গেছে। সে আমাদের কে? সে যদি আমাদের কেউ হতো তাহলে এতগুলো লোককে এইভাবে কাঁদিয়ে চলে যেতে পারতো না। মা, পালাবেই তো রে, পালাবেই তো। আর যেটা স্বার্থের ঘর সুখে সম্পদে ভরে গেছে, এখানে থাকলে আমাদের সবাইকে যে তাকে সুখের ভাগ দিতে হবে রে মা। মা, আচ্ছা চন্দ্রা, তুই বলতো কল্যাণকে মানুষ করতে তোর বাবা কি না করেছে? কোনোদিন তাকে একটু ভালো খেতে দেখেছিস? একটু ভালো পড়তে দেখেছিস? যে মানুষটা কল্যাণ কল্যাণ করে নিজের জীবনটাকে শেষ করে দিল, অথচ কেউ তাকে চিনল না রে। ও যে স্বার্থের চশমা চোখে রঙিন সুখের জগৎ দেখছে, তাই ফেলে আসা দুঃখের দিন আর আজ ওর মনে পড়ছে না। বাবা, বাবা, আচ্ছা তোমরা
শুধু দাদার কথাই চিন্তা করবে, এই সংসারটার কথা কেউ ভাববে না। ভাববো রে চন্দ্রা, আমাকে যে এই সংসারের কথা ভাবতে হবে। আমি যে এই সংসারের কান্ডারি, যতই তুফান উঠুক, যতই ঝঞ্ঝা আসুক, এ তোরই তো আমাকেই পার করতে হবে। এই মোরা সংসারটাকে তুমি বাঁচাবে গো। ভেবো না বড় বউ, ভেবো না। এ সংসারটাকে বাঁচাতে প্রয়োজনে আমি মজুর সেজে মাঠে মাটি কাটবো, পুলিশ সেজে বাবুদের ভোট বইব। আর তা যদি না পারি, রাস্তার মাঝে বাবুদের কাছে ভিক্ষে করব, ভিক্ষে করব। বাবু মশাইরা, আমি এই সহায় সম্বলহীন বৃদ্ধ ব্রাহ্মণ, আমার স্ত্রী পঙ্গু পুত্র আর বিবাহযোগ্য মেয়ের মুখে এক মুঠো খাবার তুলে দিতে আমি আপনাদের কাছে হাত জোড় করে ভিক্ষে চাইছি। আপনারা আমায় কিছু ভিক্ষে দিন। ঘরে বসেই ভিক্ষে চাইলে কি ভিক্ষে পাওয়া যায় ভট্টাচ? রাস্তায় গিয়ে হাত পেতে দাঁড়াও, অনেক ভিক্ষে পাবে। জয় রাধে, জয় রাধে। ভজহরিদা তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি। দুদিনের মেয়াদ শেষ হয়েছে, এবার টাকাটা দাও তো ভাইয়া। আমার 50,000 টাকা ফিরিয়ে দিয়ে তুমি আমায় ধন্য করো। জয় রাধে। আমি এত টাকা কোথায় পাবো ভজহরিদা? কার কাছে পাবো? কোথায় পাবে, কার কাছে পাবে, তা তো আমার কোনো জানার প্রয়োজন নেই ভাইয়া। 6 মাসের জন্য আমি 50,000 টাকা পাবো তোমার কাছে। টাকা দিতে পারবে তো দাও, নইলে বাড়িটা ছেড়ে দাও। তোমরা নিশ্চয় আপনি হবেন না। এই বাড়িটুকু নিয়ে নিলে আমাদের যে মাথা গোঁজার জায়গাটুকু পাবো না। কে বললে জায়গা পাবে না? তোমাদের জন্য তো কত ভিখারি ফুটপাতে পড়ে আছে। কোন ফুটপাতেই ঠিক তোমরা জায়গা পেয়ে যাবে। না না, শিগগিরই বাড়িটা খালি করে দাও তো ভাইয়া। ওরে নন্টে পিন্টে, হাবলা হাবলু, তোরা কোথায় আছিস? ঘরের জিনিসপত্রগুলো সব ছুঁড়ে ফেলে দে। তোদের আমি সরস্বতী পুজোতে 500 টাকা চাঁদা দেব। দোহাই দোহাই ভজহরিদা, এমন নিষ্ঠুর আপনি হবেন না। আমাকে আর একটা মাস সময় দিন, এর মধ্যে আমি আপনার যেমন করে পারি আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব। আমি তোমার পায়ে ধরে দূর হ। তোমার কপাল ফেটে যে রক্ত ঝরছে। ওরে চন্দ্রা, তোর বাবার কি হলো? তার মাথায় বাড়ছে অর্থের অহংকারে। আজ তুমি যে অন্যায় করলে, সেই পাপের সাথে তোমাকে একদিন পেতেই হবে। ঠিক যেমন করে আমাদের পথে নামালে, ঠিক তোমাকে একদিন পথে পথে ভিক্ষে করতে হবে। সাবাস সাবাস ঈশ্বর, ন্যায় ধর্ম আর সত্য রক্ষার কি অপূর্ব প্রতিদান। যারা তোমায় দিন রাত গালিগালাজ করবে, তাদের সুখের প্রসাদে তুমি সুখ সম্পদে ভরিয়ে দেবে। আর যারা তাও তোমায় চন্দন তুলসী দিয়ে দিন রাত পুজো করবে, তাদের দিকে তুমি ছুঁড়ে দিবে মুঠো মুঠো হাহাকার। আমাদের বাড়ির সমস্ত জিনিসপত্র বাইরে ফেলে দিচ্ছে কেন? দেবে তো রমলান, ওই ঘরটা যে এখন আমাদের নয়, ওই ঘরটা যে এখন ওদের হয়ে গেছে। না, এই ঘর আমাদের, এই ঘর আমরা কাউকে দেব না। তোর বাপ দেবে রে হারামজাদা, তোর বাপ দেবে। তুই তো একটা পুচকা ছোড়া। এই ভগবান, আমার বাড়ি থেকে বেরোবি না নন্টে পিন্ডেদের ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। তোমাকে আর কষ্ট করতে হবে না, আমরা এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তুমি কি বলছো?
না বাবা না, এ ঘর আমরা ছাড়বো না। আমি পঙ্গু হলেও আমার হাত দুটো এত দুর্বল নয়। ওদের অন্যায়ের বিরুদ্ধে আমি সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়াবো। অম্লান না, তোকে ওরা মেরে ফেলবে, তার চেয়ে চল আমরা এখান থেকে চলে যাই। এখন আমি কোথায় যাবো বাবা? ওরে মা, যাদের কিছু নেই তাদের পথ আছে। পথের খোলা আকাশের নিচে গাছের তলায় আমরা বাসা বাঁধবো। সবুজ ঘাস হবে আমাদের শান্তির শয্যা, বৃক্ষের অন্ন হবে আমাদের সুখের রাজব। এমনি করে আমরা আপনাদের বাকি জীবনটা কাটিয়ে দেব মা। বিদায়, বিদায় জন্মভূমি, বিদায় আমার সাত পুরুষের। কান্নায় আসে জীবনের পথে অশ্রুর বানা ধরিয়ে, বুক ভরে আসা দুরসায় মেশে স্বপ্নরা হারিয়ে। কান্নায় আসে জীবনের পথে অশ্রুর বানা ধরিয়ে, বুক ভরে আসা দুরসায় মেশে স্বপ্নরা হারিয়ে, স্বপ্নরা হারিয়ে। কান্নায় আসে জীবনের পথে অশ্রুর বানা ধরিয়ে, বুক ভরে আসা দুরসায় মেশে স্বপ্নরা হারিয়ে, স্বপ্নরা হারিয়ে, স্বপ্নরা হারিয়ে, স্বপ্নরা বাতাসি রে, তোর মনে এই ছিল আমার ভালোবাসায় জল ঢেলে তুই কাঞ্চার সঙ্গে ফষ্টি নষ্টি করলি। ওরে বাতাসি, তোর জন্য আমি কাল সাপের কামড় খেতেও রাজি ছিলাম। ও গুলো গুলো গুলো, তুমি কেঁদো না গুলো, কেঁদো না। তোমার কান্না দেখে আমার বুকটা ফেটে যাচ্ছে গুলো, আমার বুকটা ফেটে যাচ্ছে। তুমি বললে আমিও বলবো। আরে তুই বলিস না, আমি বললে আমার খবর দিয়ে কবরের উপর তুই প্রেমের সমাধি বানাবি। আর যদি কোনোদিন বাতাসি বিদ্যাতে আসে, তাহলে তুই উপর থেকে করুণ সুরে বলবি, ও গো আদামি পলয়ে গেছি, ও গো আদামি পলয়ে গেছি। পলকে আপন কলে তো চুকে মিলালে অতীতকে ভুলে গিয়ে তো। ও গো আদামি, ও গো আদামি পলয়ে গেছি। পলকে আপন কলে তো নববধূ হয়ে চুকে মিলালে অতীতকে ভুলে গিয়ে তো। ও গো আদামি পলয়ে গেছি, ও গো আদামি পলয়ে গেছি। কেঁদো না গুলো, কেঁদো না গুলো, কেঁদো না। তুমি টান দো, টান দো। না এইভাবে আমি মদ খাবো, মদ খেয়ে খেয়ে আমার কলিজা ফেটে যাবে। খাসতে লোকাই খাসতে, বেশি বেশি মদ খেলে হাজারবার খাবো। না, তুই মরলে আমি যে মনে প্রাণে বিধবা হয়ে যাবো রে। বিধবা? এ ভোদা, তুই শুনতে পাচ্ছিস? আমি মরলে নাকি বাতাসি বিধবা হয়ে যাবি রে? না না রে বাতাসি, তোকে এই বিধবার হাত থেকে বাঁচাতে আমি এই বেঁচে উঠলাম। গুলো গুলো, তুমি আমার
বিয়ে পেয়ে গেলে তোমার ভাগ্য খুলে গেছে গুলো, ভাগ্য খুলে গেছে। তুমি বাতা থেকে থলে 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 লক্ষ্মীর নলকে কাছে পেয়ে গেলে, আমার কাছে পেয়ে গেলে গুলো। কি হলো রে? বাবাই তো এই লক্ষিন্দর ছাড়া বেহুলা কি এই কাঁচকলা মানে এই কাঞ্চা সারার সঙ্গে ঘর বাঁধতে পারে? তুই এখন যা ভোদা, আমরা একটু প্রেম প্রেম করে নি গুলু। আমি তোমাদের একটু প্রেম কলা দেখবো, প্রেম কলা দেখবো। তালফল তালফল বৌতে বাড়িতে গিয়ে বৌতুকিকে বলবো, বৌতুকি আই লাভ ইউ। মানে মানে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি। কি বলে রে? দেখতে হবে না কার শিষ্য, তাই তো দেখতে হবে। হ্যাঁ রে, তুই আমাকে বাতাসি না বলে না, এবার থেকে না তুই আমাকে বেহুলা বলবি। বেহুলা নাগর আমার, নাগর আমার কাঁচা পীর বাক্কা দিল না, নাগর আমার কাঁচা পীর বাক্কা দিল না, রাজা বাক্কা দিল না, কাঁচা ভয় দেখে আমায় করে ঘরে, কাঁচা ভয় দেখে আমি জোয়ান বুকে ধরে, গা চমচম করে ঘরে, ভুলে আমার বোমরাটাকে থাকতে দিল না, শালা বিয়ের জন্য লাফালাফি করছে। আর কোনোদিন বিয়ের জন্য লাফালাফি করলে আমি তাকে কে বিয়ের জন্য লাফাচ্ছে রে বাতাসি? ওই মুখ পুরো রক্ষায় আমাকে বিয়ের জন্য না লাফালাফি করছে। তাহলে তো ভালোই, আমি দাঁড়িয়ে থেকে তোদের বিয়ে দেব। চুপ কর, ওই মুখ পুরোকে বিয়ে করা আর গলায় দড়ি দেওয়া একই ব্যাপার। তাহলে ওই বেচারার কি হবে? তার ব্যবস্থা আমি করে রেখেছি। তার আগে বল, কবে তুই আমাকে তোর ঘরে নিয়ে যাবি? এই কথাই তো তোকে বলতে এসেছি রে বাতাসি। আগামী পূর্ণিমার পুণ্যতিথিতে তোকে মা কালীর মন্দিরে তোকে তোর স্মৃতিতে সিঁদুর পরিয়ে আমি তোকে আমার ঘরে নিয়ে যাবো রে। কবে সেই দিনটা আসবে রে? তারপর আমরা দুজন দুজনের জন্য ফুলমালা গেঁথে রাখবো। সেই ফুলমালা আমরা দুজন দুজনের গলায় পরিয়ে আমার আপন করে নেব রে, আপন। এই ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, এই ফাগুন পূর্ণিমা রাতে চল দূর যেতে যাবে বাসা বলবো থাকবো দুজনে, চল পলায়ে যাই, এই ফাগুন পূর্ণিমা রাতে চল পলায়ে যাই, চল পলায়ে যাই। পূর্ণিমা কালী মন্দির, আমার কামনার চিড়িয়াটা বাসা বাঁধার স্বপ্ন দেখছে। ওর ডানা দুটোকে মুচড়ে ভেঙে দেব, তারপর ওর যৌবনের সঞ্চিত মধুটাকে নিংড়ে শুষে নেব। অসীম অসীম নাম আমার।
আপনি মধুটুকু পান করলেও আমার দিকে চিবড়েটা অন্তত একটু এগিয়ে দেবেন ছোট বাবু। আমি শুধু ওই চিবড়েটা একটু চেটে নেব। ওই মৌচাক থেকে চিনি আনতে তুমি আমাকে কিভাবে সাহায্য করবে ঠাকুর? আজ্ঞে আপনি যেভাবে বলবেন, যদি বলেন তো ওই শালি হারামজাদিকে তুলে এনে আপনার কোলে বসিয়ে দেব। তবে এই নাও ঠাকুর, তোমার পারিশ্রমিক 5,000 টাকা। জয় রাধে, জয় রাধে। দক্ষিণাটা তো আগেই দিয়ে দিলেন। বলি ব্রাহ্মণ ভোজনটা হবে তো? ব্রাহ্মণ ভোজন? আজ্ঞে হ্যাঁ, আমি ব্রাহ্মণ হলেও আপনি ওই যৌবন পূজার পূজারি হলেন। আপনি আগে পুজো করবেন, তারপর আপনি প্রসাদ বানাবেন, আর আমি সেই প্রসাদের চরণামৃত ভক্তি ভরে পান করিব। সেই যৌবনেরই উপকরণ আজ তো আমি চিবিয়ে খাবো। কল্যাণ আমার জামাই আমার মামনিকে এই নতুন ফ্ল্যাটটা কিনে দিয়ে তার নাম নিয়েছে রিয়া প্যারাডাইস। আর সেই রিয়া প্যারাডাইসের ওপেনিং সিরোমনি। আর এই ওপেনিং সিরোমনির জন্য দেখুন না, সারা ফ্ল্যাটটা আলোর মালা দিয়ে সাজিয়েছে। কিন্তু দেখুন এই গেস্টটা সব আসতে শুরু করে দিয়েছে আমার মামনিকে কংগ্রাচুলেশন জানাতে। তাই ভয় লাগতে একটু। কি হয়েছে? বাঙালিদের বড় বাড়িতে অগাধ অধিকার। পদা নয় গুলো, আদা আদা রাম হাতি। আচ্ছা এখানে তোমাদের কি দরকার বলো তো? হ্যাঁ অসীম বাবুর সঙ্গে বিশেষ দরকার ছিল। আচ্ছা হঠাৎ দেখলাম এখানে আলো জ্বলছে, অনেক মানুষ আসা যাওয়া করছে, তাই একটু চলে এলাম। আপনাদের একটু পাতা তোলা থেকে তাই যখন আমরা এসে পড়েছি, কুকুর তাড়ানো থেকে পাতা তোলা পর্যন্ত সব কাজ করব স্যার। আচ্ছা তা অসীমের সঙ্গে তোমাদের কি দরকারটা বলো তো? আগে উনি বলেছিলেন উনি বলেছিলেন আপনাদের নাকি একটা বিশেষ কাজের জন্য লোকজন দরকার, খুব মেয়েদের দরকার খুব। হ্যাঁ আমরা একটা নতুন নার্সিং হোম, সেই নার্সিং হোমে চাকরির জন্য সুন্দরী শিক্ষিতা কিছু গ্রামীণ মেয়ে চাই, যারা সঠিক মেয়ে বাছাই করে আমাদের কাছে পৌঁছে দিতে পারবে। তাদের আমরা 5,000 টাকা করে বক্সিস। স্যার আমার একটা 42 বছরের দিদি আছে, চলবে না? বয়সটা কিন্তু 18 থেকে 25-এর মধ্যেই হতে হবে। ড্যাডি ড্যাডি কই এখনো তো কেউ এলো না? আসবে রে মা, আসবে। একটু ওয়েট কর, দেখবি সব চলে আসবে। সাহস দেখো, হ্যাঁ আমারই সামনে আমার মেয়েকে কিনা বলছে মাল। ভুল হয়ে গেছে, সব মেয়েরাই তো মাল। কোন মালটা কার মেয়ে আমি কি করে বুঝবো স্যার? গেট আউট, আই সে গেট আউট, না হলে কিন্তু আমি তোমাদের গুলি করে মেরে দেবো। আমি বাড়ি যাবো।
আমি বালি দেবো। অসীমের দেখছি কোনো কাণ্ড জ্ঞান নেই। এই যাকে তাকে মেয়ে সামলে দিয়ে বসে আছে। হ্যাঁ, কিন্তু এদিকে সবাই আসছে না কেন? সরি মিস্টার লাহিড়ী, আমার একটু লেট হয়ে গেল। হ্যালো ডক্টর, হ্যালো। এই যে ডাক্তার, এই আমার একমাত্র মেয়ে রিয়া। ও, তুমি রিয়া আছে? তোমার শহীদ গৌতমের বীর পাকা কোথাও হয়েছিল? মিস্টার লাহিড়ী, আপনি এক কাম করুন, রিয়ার জন্য कोई दूसरा हस्बैंड सिलेक्ट করিয়ে রাখে। এই হাজবেন্ডের কিছু হয়ে গেলে রিয়া মা হয়তো আমার হাজবেন্ড চেঞ্জ করিতে পারে। ডক্টর, হ্যাঁ মামনি, তুই বরং পার্টিটা শুরু করে দে। হ্যাঁ, এই তো দেখ না, অনেকেই তো চলে এসেছে। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ এই রিয়া প্যারাডাইসের ওপেনিং সেরিমনিতে আমার একমাত্র মেয়ে নাচে গানে আপনাদের আনন্দ দিতে মিসেস রিয়া ভট্টাচার্য। ড্রিঙ্কস না করলে কখনো মন আছে? এখনো বেয়ারা ড্রিঙ্কস নিয়ে এলো না। বেরো, এই বেরো, কোথায় গেলেন রাস্কেল? সব একটু দেরি হয়ে গেল। বুড়ো মানুষ, চোখে ঠিক মতো দেখতে পাই না। দেখতে পাস না তো চাকরি নিয়েছিস কেন? দে শিখি দে বলছি, দে। বৌমা, এই সরি, ও আমাকে তুমি এর চেয়ে আমাকে কেন মৃত্যু দিলে না? কেন কেন কেন? এত দামি নিকারগুলো তুই নষ্ট করে দিলি রাস্কেল। ছোটদাকে আমি তখন নিষেধ করেছিলাম এই বুড়ো ভামটাকে কিছুতেই অ্যাপ্লম করবি না। এই রাস্কেল, বল রাস্কেল। তুমি ওই বেয়ারাটাকে ওইভাবে মারছো কেন? মারবেই তো বাবাজি, এই দেখো না, এই পুরো ড্রিঙ্কসটাকে মাটিতে ফেলে দিয়েছে। এই বুড়ো বেয়ারা, বল তুই এই ড্রিঙ্কস ফেলেছিস কেন? কি হলো কল্যাণ, তুমি এমন থমকে গেলে কেন? মনে হচ্ছে বেয়ারার শহীদ আপনার জানতে জানা আছে। না মানে চেনার চেষ্টা করো বাবাজি, দেখে থাকলে নিশ্চয়ই চিনতে পারবে। পেরেছি বাবা। আমি যখন ছোট ছিলাম এই লোকটা আমার বাড়িতে রান্নার কাজ করতো। চিনেছে বাবু, আমায় ঠিক চিনেছে বাবু। এই বুড়ো রাঁধুনির কি রান্না আপনার মনে আছে বাবু? কুচো চিংড়ি দিয়ে মোচার ঘন্ট, শুক্তো, নলেন গুড়ের পায়েস, সব মনে আছে তো বাবু? কে তুমি? কে তুমি? বলো তুমি কে? আপনি আপনার চিনবেন না বাবু? কেমন করে চিনবেন? আপনি যে কখনো আমাকে চোখেই দেখেননি। বাবু গো, আজ তুমি অনেক উঁচু দরের মানুষ। এই বুড়ো রাঁধুনির কথা মনে রাখলে এনাদের কাছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে। এই বুড়ো রাঁধুনিকে তুমি ভুলে যাও বাবু। এই বুড়ো রাঁধুনি আর কোনদিন তোমার সুখের রাজপ্রাসাদে স্মৃতির প্রদীপ জ্বালাতে আসবে না বাবু। দাঁড়াও বেয়ারা, কল্যাণ ওকে ওর বেতনে 100 টাকা দিয়ে দাও। থাক মেম সাহেব, আপনি থাক। এই বিয়ারের নোংরা গালে জুতো মেরে আপনার জুতোর পালিশটা বোধ হয় নষ্ট হয়ে গেছে। তাই ওই টাকা দিয়ে আপনার ওই দামি জুতো তা পালিশ করে নেবেন মেম সাহেব, ভালো করে পালিশ করে নেবেন। আমি এখন আসি রিয়া।
আমার শরীরটা ঠিক সুবিধা লাগছে না। কল্যাণ তুমি তুমি পার্টিটা করে নাও রিয়া। কল্যাণ আমি এখন আসি। কল্যাণ মামনি, কল্যাণের জন্য তুই মন খারাপ করিস না। নে নে, ড্রিঙ্কস ছাড়া তুই পার্টিটা শুরু করে দে। Ladies and gentlemen, I am very sorry for so late. Nesa, nesa, nesa. Nesa ভরাইরা যৌবনে জাগে নেশা। Nesa, nesa, nesa ভরাইরা যৌবনে জাগে নেশা। Nesa, 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 nesa। তোদের আমি কাউকে বাঁচতে দেবো না, তোদের সবাইকে আমি গুলি করে মারবো। আমাকে আমাকে বাঁচাও ডাক্তার, আমাকে বাঁচাও। গৌতম, গৌতম, মাই সান, বন্দুকটা আমায় দাও। ওতে গুলি ভরা আছে, ওতে 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 গুলি ভরা আছে। আরে খারাপ কিছু হয়েছে পারে। খারাপ কিছু করার জন্যই তো আমি বন্দুক নিয়ে ছুটে এসেছি। তোমরা সবাই খুশির উৎসবে মেতে রয়েছো, আর সেই সুযোগ আমি তোমাদের বাড়ি থেকে লুকিয়ে লুকিয়ে বন্দুক নিয়ে। ডক্টর আপনি আমাকে বাঁচান, ডাক্তার আপনি বাঁচান। গৌতম, মাই সান, বন্দুকটা আমায় দিয়ে দাও। না, তুমি আমায় 20 ইঞ্জেকশন দাও, তাই না? আমার সম্পত্তি ওদের নামে লিখিয়ে দেবে বলে তুমি, তাই না ডাক্তার? আর তোকে আমি গুলি করে মারবো। কিন্তু কিন্তু আমি কি দোষ করেছি গৌতম দাদাও? আমাকে কেন মারতে চাইছো? তোমাকেই তো আমি সবার আগে মারবো। তুমি সবাইকে ভালো ভালো খাবার দেবে, আর আমার বেলা শুধু দুখানা পোড়া রুটি, তাই না? তোমাকে আজ আমি। না, আমায় বাঁচান, আমায় বাঁচান ডাক্তার বাবু। গৌতম, আমার কথা শোনো, ধরনী আর তোমাকে রুটি দিবে না, ভালো ভালো খাবার দিবে। সত্যি বলছো তো ডাক্তার বাবু? হ্যাঁ হ্যাঁ দাদা বাবু, তোমাকে আমি এবার থেকে ভালো ভালো খাবার দেবো। যাক, তুমি তাহলে বেঁচে গেলে, কিন্তু কিন্তু তুমি। আমিও আর তোমায় পয়সা ইনজেক্ট করিবে না। যাক, তুমিও তাহলে বেঁচে গেলে, কিন্তু তোমাকে আমি বাঁচতে দেবার কি অংশ খেলা হরি। তুমি অন্যের সঙ্গে প্রেমের খেলা খেলবে আর অন্যজনের সঙ্গে ঘর বাঁধবে। তোমাদের বাপ বেটিকে আমি। মাই বয়, দাও বন্দুকটা আমায় দিয়া দাও, দাও দাও বলছি, দাও। যাক, আজ তোমার সবাইকে ছেড়ে দিলাম, কিন্তু আমি তো তোমায় ছাড়বো না পাগলা। মিস্টার লাহিড়ী, হ্যাঁ, এ আপনি কি করিতেছেন? ওকে খুন করিলে উহার কোটি টাকার সম্পত্তি লস হইয়া যাইবে। নামান বন্দুক, নামান। ওকে ডাক্তার, কিন্তু ওই পাগলাটাকে ইঞ্জেকশন দিয়ে আগে আপনি বেহুশ করিয়ে দিন। ইয়েস ইয়েস মিস্টার লাহিড়ী, ইঞ্জেকশন আমার নিকটেই আছে। না,
ওই বিষ ইঞ্জেকশন আমি দিও না, ওর তীব্র যন্ত্রণা আমি সইতে পারি না। আমাকে আমাকে সুস্থ পাইলে বাঁচতে দিন আপনারা। অসহ্য যন্ত্রণা আমি সইতে পারছি না। রাস্কেলটা নিশ্চয়ই জ্ঞান হারিয়ে ফেলেছে। यस यस मिस्टर लाहिड़ी, देखो আপনারা আপনাদের কাম করেন और हम ही और कुछ एक्स्ट्रा ट्रीटमेंट करिवे। ওকে ডক্টর। হ্যাঁ চল মামুনি চল। ডাক্তার বাবু, ছেলেটার এত কষ্ট দেখেও কি আপনার মনে একটু দয়া হবে না? ও যদি আপনার নিজের ছেলে হতো তাহলে কি আপনি এভাবে পারতেন? পারতেন না ডাক্তার বাবু, আপনি তা কখনোই পারতেন না। আমার পিতৃসত্তায় যেন আঘাত আনছে অসংখ্য স্মৃতির বজ্র। পুত্র স্নেহের অজস্র ধারা আমার অন্তর থেকে যেন চুপচে পড়ছে। আমি পাচ্ছি না, আর আমি স্থির থাকতে পারছি না। আমি ঠিকঠাক অভিনয় করতে পারছি তো? ওরে কাকু নয়, কাকু নয়, তুই আমাকে বাবা বলে ডাক। আমার এই অসার শূন্য হৃদয়টাকে তুই বাবা বলে ডেকে ভরিয়ে দে। তুমি ওরে আমি যে এক পুত্র হারা হতভাগ্য পিতা, পারবি না বাবা? তুই পারবি না আমায় বাবা বলে ডেকে আমার খোকার শূন্য স্থানটাকে তুই পূর্ণ করতে পারবি না? ডাক্তার কাকু, ওরে ওরে কাকু নয়, কাকু নয়, তুই তুই আমাকে বাবা বল, বাবা, শুধু একটি বার বাবা বল, বাবা। বাবা খোকা, বাবা, খোকা। আমার বড্ড খিদে পেয়েছে মা, আর যে আমি সহ্য করতে পারছি না। অম্লান, আর একটু অপেক্ষা কর বাবা। তোর বাবা আজ বিরাট বড় লোকের বাড়িতে কাজে গেছে, ওখানে অনেক ভালো ভালো খাবার রান্না হবে, তোর জন্য নিশ্চয়ই খাবার নিয়ে আসবে বাবা। তাহলে তাহলে মা, বাবা এখনো আসছে না কেন? আমার যে বড্ড খিদে পেয়েছে। অম্লান, 3 দিন আমি ভাত খাইনি, কাল থেকে জল ছাড়া আর কিছুই আমায় খেতে দাও। বলো না মা, বলো, আমায় কি খিদে পায় না? ওরে অম্লান, তুই চুপ কর বাবা, চুপ কর। কেন চুপ করবো, কেন চুপ করবো? তোমরা সর্বস্ব খুইয়ে তোমাদের বড় ছেলেকে বিলেত ফেরত ডাক্তার করতে পারো, অথচ এই পঙ্গু ছোট ছেলেটির মুখে এক মুঠো ভাত তুলে দেওয়ার মতো আজ তোমাদের কিছু ক্ষমতা নেই। তোমরা সবাই তোমাদের বড় ছেলেকেই ভালোবাসো, আমাকে একটুকু নয়, একটুকু নয়। মা বাবার ভালোবাসাকে তুই খারাপ মনে করিস যে একজনকে বেশি দিয়ে আরেকজনকে ফাঁকি দেবে? ওরে বোকা, ওর বাবা যে আজ কর্তব্য রক্ষার তাগিদে নিঃস্বারিক্ত হয়ে পথের ভিখারি হয়েছে, সেটা কি তুই নিজের চোখে দেখেও বুঝতে পারছিস না? আমায় ক্ষমা করো মা, খিদের জ্বালায় আমার মাথা ঠিক নেই, তাই হয়তো ভুল কিছু বলে ফেলেছি। সবই আমার ভাগ্যের দোষ মা, সবই আমার ভাগ্যের দোষ। দাদা রাজ ঐশ্বর্য ভোগ করার ভাগ্য নিয়ে জন্মেছে, তাই তো সুখ সে ভোগ করবে, আর আমি ভিক্ষের ঝুলি নিয়ে জন্মেছি, তাই আজ থেকে সেই ভিক্ষের ঝুলি কাঁধে নিতে আমি চললাম। নিরুপায় হয়ে আমি রাস্তা ভিক্ষে করতে গিয়েছিলাম মা, কতগুলো ছেলে আমাকে দেখে অশ্লীল মন্তব্য করায়, আমি সেখান থেকে পালিয়ে এসেছি। কেন গিয়েছিলি? কেন গিয়েছিলি তুই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ভিক্ষে করতে? কেন গিয়েছিলি? এছাড়া যার কোনো উপায় ছিল না মা, কাল থেকে অম্লানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারলাম না, সেই জন্য যদি কিছু ভিক্ষে চেয়ে পেতাম।
অম্লানের জন্য তোকে আর ভাবতে হবে না রে মা। তোর বাবা আজ বিরাট বড় লোকের বাড়িতে গৃহ প্রবেশের অনুষ্ঠানে বেয়ারার কাজ করতে গেছে। ওখান থেকে মজুরি টাকা আনবে, তারপর চাল ডাল কিনে আমি তোদের জন্য ভাত রান্না করব। মা আজ কতদিন পর তোরা সবাই মিলে পেট ভরে ভাত খাবি মা। না বড় বউ, আজও আমি তোমাদের মুখে খাবার তুলে দিতে পারলাম না। বাবা ওরা কি তোমায় বেতন দেয়নি? দিয়েছে দিয়েছে বড় বউ। ও বাড়ির মালকিন আমার কাজে খুশি হয়ে তার দু পায়ের দামি জুতো। বাবা বাবা ও বাড়ির মালিক কিছু বলেনি বাবা? বলেছে বলেছে চন্দ্রা, আমার বড় লোক মালিক তার বড় লোক অতিথিদের সামনে নিজের আত্মসম্মান অক্ষুণ্ণ রাখবে, জন্ম জন্মান্তরের রক্তের সম্পর্কে অস্বীকার করে সে আমায় তার বাড়ির বুড়ো রাঁধুনির পরিচয় দিয়ে ধর্ণা করেছে। বাবা তবে কি তুমি কল্যাণের বাড়িতে পেয়ারার কাজ করতে গিয়েছিলে? চুপ করো বড় বউ, চুপ করো। লোকে শুনলে আমাদের উপহাস করবে, বলবে আমরা রূপকথার গল্প বলছি। বাবা জানিস জানিস মা চন্দ্রা, কল্যাণ আমাদের মস্ত বড় ডাক্তার হয়েছে। আজ ওদের বিশাল বাড়ি, দু রঙের দুটো গাড়ি। নাইবা চললাম, নাইবা রইলাম ওর সুখের রাজপ্রাসাদে। সে তো আমারই ছেলে রে চন্দ্রা। সে অস্বীকার করলেও আমি তো জানি যে আমার বুকের পাঁজর দিয়ে গড়া তার ওই স্বার্থের রাজপ্রাসাদ। বাবা ও ঠিক করেছে বড় বউ। তার মতো রাজপুত্রের কাছে আমাদের মতো ভিখারিদের কি মানায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে ঠিক কথাই বলেছে। আমি তার বাড়ির বুড়ো রাঁধুনি। আচ্ছা তুমি কি বলো তো, তুমি কি পাগল হয়ে গেলে? পাগল হয়ে বোধহয় ভালো হতো বড় বউ, তাহলে সীমাহীন অপমান বাজের মতো আঘাত করতো না। বাবা তোমাদের দুঃখের অর্ধেক ভাগ এবার আমাকে দাও বাবা। তুই আমার দুঃখের ভাগ নিবি মা? হ্যাঁ বাবা, এক নার্সিং হোমে এক আয়ের প্রয়োজন আছে, সেখানে আমাকে 2000 টাকা করে মাইনে দেবে বলেছে। তুই চাকরি করবি মা চন্দ্রা? কেন করবে না? তুমি যদি এই বয়সে বেয়ারার কাজ করতে পারো তাহলে চন্দ্রা কেন চাকরি করবে না? বড় বউ, তাছাড়া চাকরির কাজ তো সেবার কাজ বাবা। তোমরা তোমরা আমাকে চাকরি করতে যাওয়ার অনুমতি দাও বাবা। তোকে আমি চাকরি করতে অনুমতি দিলাম বাবা। ভগবান ভট্টাচার্য মরা সংসারে একটু আশার প্রদীপ জ্বালাতে আত্মসম্মান বিসর্জন দিয়ে তোকে আমি চাকরি করতে অনুমতি দিলাম। বাবা আসি বাবা, আসি মা। চন্দ্রা আর তোকে খিদের জ্বালা সহ্য করতে হবে না। তোর জন্য তোর দিদি চাকরি করতে গেছে। ওই সুন্দরী চন্দ্রানীকে চাকরির লোভ দেখিয়ে এখানে এনে চাঁদনি বানিয়েছে। ও হবে আমার পার্সোনাল নার্স। তারপর ওর যৌবনের মৌচাক দিয়ে আবার সেবা করবে, আর রাতের পর রাত আমার বেডরুমে চলবে সুন্দর চাঁদনির ভালোবাসার অসীম অসীম নাম আমার। চাঁদনিকে আজ রাতে একবার আমার বেডরুমে পাঠিয়ে দিস তো বাবা। কেন জানিস, এই শরীরটা আমার ভীষণ মাথাটাও যন্ত্রণা করছে, যদি একটু টিপে দিলে ভালো লাগে। ঠিক আছে বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমি চাঁদনিকে পাঠিয়ে দেবো। কিন্তু আমি বলছিলাম, হ্যাঁ, একটা ডাক্তার দেখিয়ে একটু ওষুধ নিয়ে নিলে ভালো হতো না?
বোকা ছেলে কোথাকার। আরে সব রোগী কি অসুখে সারে রে বাবা। তাছাড়া এই একবার ওষুধ খাওয়াটা অভ্যাস হয়ে গেলে ওষুধ আর ছাড়াই যাবে না। আচ্ছা আরে তুই মেয়েটাকে জোগাড় করি কোথা থেকে বলতো? দেখে তো ভারী চেনা চেনা লাগছে। নার্সিং হোমে চাকরির টোপ ফেলে স্বীকার করেছি বাবা, একেবারে গ্রামের মেয়ে। ভালো, খুব ভালো। গ্রামের মেয়েরা কিন্তু আর কিছু পারুক আর না পারুক, ভালো কাঁদতে পারে। দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। বোকা ছেলে দেখো, দেখো এই ছেলে আমার কত বোকা দেখো। আরে আমার কি দেখার বয়স আর আছে রে বাবা? বরং তুই এক কাজ করিস, চাঁদনিকে অলওয়েজ রেডি থাকতে বলিস। কখন যে কার কি কাজে লাগবে কে বলতে পারে। চাঁদনি অলওয়েজ রেডি আছে, যে যখন চাইবে চাঁদনি এসে হাজির হয়ে যাবে। চাঁদনি আজ আমার বেডরুমে মত্ত হরিণীর মতো নাচ, আর মুঠো মুঠো করে ফিরিয়ে দেবে তার যৌবনের মিষ্টি সুধা। আর সেই সুধা আমি এক কণ্ঠ পান করি, আমি সাজবো মদমত্ত সুধা। সুধাকর হতে হলে লোক সমাজে সুধা বিতরণ করতে হয়, কিন্তু বিষ ছাড়া আপনি সমাজ সংসারে আপনি কিছুই দেননি, তাই আপনি সুধাকর নয়, আপনি একটা বিষধর। এ তুমি কি কথা বলছো বাবাজি? তোমার কথাবার্তা গুলো আজকে আমার অসংযত লাগছে না। আমার সংযমের বাঁধটা তো আপনি ভেঙে দিয়েছেন। মেয়ের সঙ্গে প্রতারণা করে আপনি আমার স্বীকার করেছেন। না বাবাজি না। হ্যাঁ বাবা হ্যাঁ, আপনাদের জন্য আমি আমার কর্তব্য ভুলে গেছি, আত্মীয় পরিজনদের নাম মন থেকে ভুলে গেছি। তার সর্বস্ব বিকিয়ে দিয়ে আমাকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, সেই বাবাকে সীমাহীন অপমান করে আমি এই নরকে ডুব দিয়েছি। কল্যাণ বাবাজি, কেন কেন আপনি আমার এত বড় সর্বনাশ করলেন? কেন আমার বিবেকের কাছে আমাকে এত ছোট করে দিলেন? কেন কেন কেন? ওরে কে আছিস? এই চাঁদনি বাইজিকে একবার পাঠিয়ে দিত। চাঁদনি বাইজি? হ্যাঁ বাবাজি, চাঁদনি বাইজি তোমাকে আদর করে নিজে হাতে খুশকি খাইয়ে দেবে, আর মন মাতানো নাচে গানে তোমার শরীরের ক্লান্তি দূর করে দেবে। তার আগে এই নাও বাবাজি, এই নাও বাবাজি, এই সামান্য হুইস্কুটিকু নিয়ে তোমার গলাটা একটু ভিজিয়ে দাও। মদ? হ্যাঁ হ্যাঁ, আমাকে মদ খেতে হবে। আমার বিবেকটাকে দংশন করে ভুলে থাকতে হলে আমাকে আকণ্ঠ পান করতে হবে এই দুঃখ নিবারক সুধা। কল্যাণ ডাক্তার, তোমার চেতনার বিবেক যখন এইভাবে জেগে উঠবে, তখনই আমি এই সুধা নামক বিহঙ্গ পান করি তোমাকে আমি ঘুম পাড়িয়ে দেব। তুমি বুঝবে আমি সুধাকর। না না, এখানে কেউ তো নেই, এখানে তো আমি একা। তাহলে কি একা কি আমাকে দেখে হাসছে? কল্যাণ ভট্টাচার্যের বিবেক, মানবিকতা আর কর্তব্যবোধ।
প্রণাম বাবু। এসো ভাইজি। তোমার নাচ আর গানে আমার মানবিকতা, বিবেক আর কর্তব্যবোধকে ভুলিয়ে দিতে পারলে আমি তোমাকে 5,000 টাকা দেব। না না, আমি তোমাকে 5,000 নয় 10,000 টাকা দেব। নাচো তো ভাইজি, নাচো। তোমার এই উচ্ছৃঙ্খল নাচে আমার এই শান্ত মনটাকে উচ্ছৃঙ্খল করে দাও। কি হলো ভাইজি, তুমি এরকম ওড়না ঢাকিয়ে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? লজ্জা করছে বুঝি? ওগো লজ্জাবতী, তোমার সমস্ত লজ্জা আজ আমি এই 2 হাত ভরে লুটে নেব। তুমি আমায় কেই দেখালে ভগবান, তার থেকে তুমি আমায় কেন মৃত্যু দিলে না? কেন কেন কেন? দাদা হতভাগী, তুই এখানে কেন এসেছিস? কিসের লোভে এসেছিস এখানে? চাকরির লোভে। চাকরির লোভে দাদা, এরা আমাকে জোর করে মদ খাইয়ে চাকরি করতে এখানে বাইজি সাজিয়ে এখানে এনেছে। দরকার তোর চাকরি? চাকরি না করলে খাবো কি? আজকে 3-4 দিন হয়ে গেল বাবার মুখে এক মুঠো ভাত তুলে দিতে পারিনি। আর আমার মা ক্ষুধার্ত আপনাকে দিনরাত চোখের জল ফেলছে। আমার মমতাময়ী মা চোখের জল ফেলছে। আর আমার বাবা এক মুঠো ভাতের জন্য রাস্তা রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছে। আর আমি তোমাকে ভিক্ষা করতে দেব না বাবা। লোভের বশবর্তী হয়ে আমি তোমাকে পথের ধুলোয় ফেলেছিলাম। সেই পথের ধুলো থেকে আবার তোমাকে তুলে এনে আমি শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করব। দাদা, আবার আমি শ্রদ্ধার আসনে প্রতিষ্ঠিত করব। দাদা, কোথায় যাচ্ছ তুমি আমায় ছেড়ে? আমার মমতাময়ী মা যে মাটির বিছানায় শুয়ে ক্ষুধার জ্বালায় কাঁদছে। আমার বাবা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে। তাদের আমি ওই অপমানের অস্তাকুর থেকে রাজপ্রাসাদে প্রতিষ্ঠিত করতে চললাম। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে আটকে রাখবো কল্যাণ। আমি তোমাকে আটকে রাখবো। তোমার ওই বিকৃতি ভালোবাসা আর তুমি আমায় আটকে রাখতে পারবে না রিয়া। এই কল্যাণের ভাঙা মনটা আজ আবার নতুন করে জেগে উঠেছে। তার ঘুমন্ত বিবেক আর স্নেহ মায়া মমতা তাকে হাতছানি দিয়ে ডাকছে। তোমার ওই বিকৃত ভালোবাসা আমায় আর আটকে রাখতে পারবে না রিয়া, আমায় আর আটকে রাখতে পারবে না। বাবা, কারণ এখন রক্তের টানা দিছে। এই শয়তানি, বল বল কল্যাণ তোকে দেখে এমন চেঞ্জ হয়ে গেল কেন? কল্যাণ তোর কে? কল্যাণের সঙ্গে তোর কিসের সম্পর্ক? কি বললি? তুমি আমাকে চিনতে পারলে না বৌদি? বৌদি, তার মানে তুমি কল্যাণের বোন চন্দ্র? হ্যাঁ। কিন্তু তুমি এখানে এলে কেমন করে? তোমার দাদা আমাকে জোর করে মদ খাইয়ে বাইজি সাজিয়ে আমারই দাদার কাছে পাঠিয়েছে চন্দ্র। আর তোমার বাবা আমার দেহটাকে নিয়ে খুবলে খেয়েছে। চুপ করো। আর আমি সহ্য করতে পারছি না। আমি মুখ কেমন করে দেখাবো বৌদি? দাদা, আমি আমার বাবা মার কাছে তো মুখ দেখাতে পারবো না। আমি কেমন করে মুখ দেখাবো বৌদি? আমি কেমন করে? যেও না, কথা শোনো। চন্দ্র যেও না, ফিরে এসো। এবার তুমি আমার বেডরুমে নাইট ডিউটি করবে চন্দ্রী। আজ সারা রাত তোমায় নিয়ে আমি
চন্দ্রা কোথায়? চাঁদনি কোথায়? চলে গেছে। চলে গেছে? তাতে কি হয়েছে ড্যাডি? আমি তো রয়েছি। আমাকে নিয়ে না হয় তোমার আজকে রাতে দিঘির ক্ষুধাটা মিটিয়ে নাও। মামনি, মেয়ে হয়ে তুই এ কথা বলতে পারলি রে মা? কেন পারবো না? আমি তোমার মেয়ে, আর আমার হাজবেন্ডের বোন বুঝি তোমার মেয়ের মতো নয়? তাকে দিয়ে যে যদি তুমি তোমার দেহের ক্ষুধা মেটাতে পারো, তাহলে আমাকে দিয়েই বা পারবে না কেন? কি বললি মামনি? চাঁদনি না, ওর নাম চাঁদনি নয়, ওর নাম চন্দ্রানী, কল্যাণের নিজের বোন। অসীমের জন্যই আজ। দেখ, তুই কিছু মনে করিস না মা, এতে আমার কিন্তু কোনো দোষ নেই রে। আমার ভীষণ ভুল হয়ে গেছে মা। না না ড্যাডি, তুমি একটা ভুল নয়, জীবনভর অসংখ্য ভুল করেছো, আর সেই ভুলের ফাঁদে পা দিয়ে আজ আমি সর্বস্ব হারাতে চলেছি। তুই কি হারাতে চলেছিস রে? আমার শ্বশুরের ভিটে স্বর্গে থাকার অধিকার, আমার জীবন্ত দেব দেবী শ্বশুর শাশুড়ি আশীর্বাদ, আর আমার ইহকাল পরকাল স্বামীর দেওয়া একটু ভালোবাসা। মামনি, কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে ড্যাডি? আমি না হয় ভুল করেছিলাম, কিন্তু আমার সেই ভুলকে প্রশ্রয় দিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করতেই আমাদের দুটো জীবন এইভাবে তুমি নষ্ট করে দিলে। বলো কেন? মামনি কথা শোন। না, তোমার কথা শুনে আমি সর্বস্ব হারিয়েছি, আজ আবার নতুন করে কল্যাণকে হারাতে চলেছি। তাই তোমার মতো বাবার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে দেবতাদের সন্ধানে ছুটে চললাম। দেবতাদের সন্ধানে ছুটে মামনি কথা শোন। মামনি, তুই যাস না রে মামনি কথা।